তো আমরা আজকে যে ভিডিওটি দেখছি সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার একটি প্র্যাকটিস সেট, যেটি কিন্তু প্রকাশিত হয়েছে 4 মে 2024 কর্মসংস্থান পত্রিকায়। এই কর্মসংস্থান পত্রিকা থেকে আমরা কিন্তু ইতিমধ্যে জেনারেল স্টাডিজ এবং অঙ্ক প্রশ্নের সমাধান করেছি। আজকের দেখব কিন্তু আমরা এই প্র্যাকটিস সেট থেকে রিজনিংয়ের প্রশ্নের সমাধান। তো রিজনিংয়ের প্রশ্নের সমাধানের সাথে সাথে আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় 10টা ইংরেজি থাকবে। এই 10টি ইংরেজি প্রশ্নের সমাধানও কিন্তু আমরা এই প্র্যাকটিস সেট থেকে সমাধান করব। তো আমরা তাহলে আজকের ভিডিওতে মূলত দেখব কি রিজনিংয়ের ভিডিও সঙ্গে 10টা ইংরেজি থাকবে। তো তাহলে কিন্তু এই প্র্যাকটিস সেটটা আমরা আজকে সম্পূর্ণ করতে পারবো। তো গতদিনে জেনারেল স্টাডিজ করেছি, তারপর অঙ্ক করেছি, আজকে রিজনিংয়ের ভিডিও। তো চলুন রিজনিংয়ের সাথে সাথে ইংরেজি প্রশ্নের সমাধান করব। চলুন 58-এর প্রশ্ন, রিজনিংয়ের প্রশ্ন কী আছে দেখি। তো এখানে দেখুন রিজনিংয়ের প্রথম প্রশ্ন আছে, সুন্দর একটি প্রশ্ন আছে। আমি আপনাদের একটু ছোট করে দেখিয়ে দিই। দেখুন এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই, তারপরে আমরা এই জায়গাটা রিজনিংয়ের প্রশ্নের সমাধান করব। আজকের ভিডিওর প্রথম রিজনিংয়ে আছে দেখুন 58-এর এই প্রশ্নটি রিজনিংয়ের প্রশ্ন। সব প্রতিযোগিতায় থাকা উচিত, সব প্রতিযোগিতায় থাকা উচিত কি থাকা উচিত? দর্শক, প্রতিযোগী, পুরস্কার, বিচারক। তো দেখুন সব প্রতিযোগিতায় থাকা উচিত, দর্শক তো অবশ্যই চাই, দর্শক না হলে সেই প্রতিযোগিতার মান কিন্তু সম্পূর্ণ হয় না। তো অনেক সময় কিন্তু দর্শক নাও থাকতে পারে, কিন্তু প্রতিযোগিতা কিন্তু থেমে থাকে না, প্রতিযোগিতার মতো চলতেই থাকে। তো এর একটা তাহলে আমার হওয়া উচিত নয়। এখন দেখুন প্রতিযোগী, তো প্রতিযোগিতায় তো প্রতিযোগী থাকবেই, এটা তো নতুন কিছু না। তা প্রতিযোগিতায় বলছে সব প্রতিযোগিতায় থাকা উচিত, প্রতিযোগী অবশ্যই থাকবে, এটা তো থাকবেই। কিন্তু বিষয় হচ্ছে এখানে কি এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? ঠিক আছে, আমরা বিটা আপাতত রাখি। এবার আমরা চলে যাবো সির অপশানে। সির অপশানে আছে পুরস্কার। প্রতিযোগিতায় প্রতিযোগী যে পারফর্ম করে তার একটা পুরস্কার দেওয়া হয়, সেই পুরস্কার কখনো কখনো নাও হতে পারে, পুরস্কৃত নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা সিদ্ধাকটা না নিতে পারি। এবার বলছে বিচারক। দেখুন এই জায়গাটায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে, বিচারক। এই সব প্রতিযোগিতায় থাকা উচিত, সব প্রতিযোগিতা অবশ্যই থাকবে, না হলে কিন্তু প্রতিযোগিতা হবে না। কিন্তু সব প্রতিযোগিতায় যদি বিচারক না থাকে তাহলে আপনি কিন্তু কোনো মতেই কে জিতলো কে হারলো করতে পারবেন না। অতএব এখানে আপনার সঠিক উত্তর করতে হবে ডিদ্দাগ। বিচারক কিন্তু অবশ্যই প্রয়োজন, বিচারক ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা প্রশ্নটার মানে অর্থ বুঝতে পেরেছেন। আমরা চলে যাব রিজনিংয়ের পরের প্রশ্নে। 59 দাগের প্রশ্ন দেখব। যদি 3 = 0 হয়, 4 = 4 হয়, 5 = 10 হয়, 6 = 18 হয়, সেই 7 = কত? তো দেখুন এখানে খুব সুন্দর এটা এই কোশ্চেনটা দেওয়া আছে। আপনি 3কে গুণ করুন 0 দিয়ে, তাহলে 3 শূন্য 0। এবার দেখুন এই 4কে গুণ করুন, 4 গুণ 1, তাহলে দেখুন 4। 5কে গুণ করুন 2 দিয়ে, তাহলে দেখুন 10। ওদের কথা মতন, প্রশ্নের কথা মতন কিন্তু হচ্ছে। 6কে গুণ করুন 3 = 18 পাচ্ছেন। এখানে দেখুন 6 পর্যন্ত কিন্তু আছে, 6 = 18। এবারে 7কে গুণ করবেন কত দিয়ে? তা 3-এর পরে 4 দিয়ে গুণ করবো, 4 × 7 = 28। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত সুন্দরভাবে এইসব রিজনিংয়ের সমাধান করা যায়। তো এখানে উত্তর হলো কিন্তু 28, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর, বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। 59 দাগের সঠিক উত্তর বিদ্যাগ। চলে যাবো আমরা 60 দাগের এই প্রশ্নে। নিচের শব্দগুলি ক্রমানুসারে সাজালে কোনটি তৃতীয় স্থানে বসবে? সুন্দর একটি প্রশ্ন। নিচের শব্দগুলি ক্রমানুসারে সাজালে কোনটি তৃতীয় স্থানে বসবে? তৃতীয় স্থানে কোনটি বসবে সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। তো এর সঠিক উত্তর কী হবে? তো দেখুন আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বুঝিয়ে দিই, এখানে আমি এটা একটু ক্লিয়ার করে নিই। তার জন্য দেখুন এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এটা কিভাবে সমাধান করবেন। এখানে আছে শিশু, বাবা, বিয়ে, স্ত্রী, চাকুরি। ঠিক আছে, শিশু, বাবা, বিয়ে, স্ত্রী, চাকুরি। তো তৃতীয় স্থানে কি বসবে? তো এর মধ্যে আপনাকে ঠিক করতে হবে যে কোনটা আপনাকে আগে, তারপরে কোনটা আপনাকে পরে করতে হবে। এই যে চাকুরি আছে, এই চাকুরি কথাটা আপনি ছেড়ে দিন। এখন শিশু, বাবা, বিয়ে, স্ত্রী, এর মধ্যে কি হবে? এখানে কিন্তু বলছে বিয়ে, বাবা, শিশু, স্ত্রী অপশানের মধ্যে আছে। তো তৃতীয় স্থানে কি হবে? তো একজন স্ত্রী, দেখুন স্ত্রী তখনই সম্ভব যখন সে বিয়ে করবে, তারপরে কিন্তু স্ত্রী হবে, বিয়ে করার পরে কিন্তু স্ত্রী হবে। আর তখনই সম্ভব তার একটা মানে বাচ্চা, অর্থাৎ বেবি হবে তখনই যখন সে বিয়ে করবে, বিয়ে করার পরে কিন্তু বেবি হবে। তারপরে কিন্তু স্ত্রী, বিয়ে, তারপরে বেবি, তারপরে সেই বাচ্চাটার বাবা হবেন কিন্তু আপনি। তাহলে স্ত্রী, বিয়ে, এখানে শিশু, বেবি দিলাম, এখানে শিশু। তো স্ত্রী, বিয়ে, শিশু, তারপরে কিন্তু বাবা।
তাহলে এখানে বলছে তৃতীয় স্থানে কে বসবে, এটাকে যদি আমরা 1 ধরি, এটাকে যদি আমরা 2 ধরি, তাহলে এটাকে আমরা বলতে পারবো 3 নম্বর। তো 3 নম্বরে বসবে কিন্তু শিশু, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি রিজনিংটা আপনারা বুঝতে পেরেছেন। এই চাকুরি কিন্তু এখানে কোনো ফ্যাক্ট না, রিজনিংটা ভালো করে বুঝবেন। কিছু কিছু জিনিস আছে, এখানে ব্যবসা দিলেও কিন্তু সেটা ফ্যাক্ট হতো না। এখানে বিষয়টা হচ্ছে শিশু, বাবা, বিয়ে, স্ত্রী, এই নিয়েই কিন্তু মানে আপনার ঠিক রাখতে হবে। তো যে কোনো পেশায়, সে চাষি হতেও পারে, সে ব্যবসাদার হতে পারে, সে চাকরিজীবী হতে পারে, নানা পেশার মানুষ হতে পারে, কিন্তু এর মধ্যে কিন্তু আসবে না। ভালো করে এটা আপনি মাথায় রাখবেন। চলে যাবো আমরা 61-এর এই প্রশ্নে। প্রশ্ন আছে সম্পর্ক বের করুন। সম্পর্ক বের করতে হবে, কিসের সম্পর্ক বার করতে হবে? ধোঁয়া, দূষণ, যুদ্ধ, জিজ্ঞাসা চিহ্ন। দেখুন, ধোঁয়া ইস্টু দূষণ, ইস্টু যুদ্ধ ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। তো ধোঁয়ায় দূষণ হয়, যুদ্ধর ফলে কি ক্ষতি হয়? এটা কিন্তু ধোঁয়ার ফল দূষণ, যুদ্ধর ফল কি? তো যুদ্ধর ফল তাহলে কি হবে? তো এখানে অপশানগুলো কি দেওয়া আছে? জয়, শান্তি, সন্ধি, ধ্বংস। তো অবশ্যই যুদ্ধ হলে ধ্বংস হবে, দিকদার হবে সঠিক উত্তর। জয় হবে না, শান্তি হবে না, সন্ধি হবে না, ধোয়ার ফল দূষণ হবে। তাহলে দূষণের মতনই আপনার জিনিস এখানে ব্যবহার করতে হবে, যে দূষণ যেরকম ধোয়ার ফলে ক্ষতি হচ্ছে, তো যুদ্ধে জয় করে কি হবে আমার, যুদ্ধে কতটা ক্ষতি হচ্ছে। তো দেখুন, শান্তি তো হচ্ছে না, সন্ধিও হচ্ছে না, এখানে এইগুলো অপশান কিন্তু হচ্ছে না, হচ্ছে কি? ধ্বংস। দিকদার হবে সঠিক উত্তর, যুদ্ধের ফলে কিন্তু ধ্বংসই হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 62 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে প্রদত্ত বিকাশগুলি সম্পূর্ণ করুন। কি? মিজোরাম, সিকিম, কোহিমা, মণিপুর। তো দেখুন, এখানে মিজোরাম একটা রাজ্য, সিকিম একটা রাজ্য, মণিপুর একটা রাজ্য। তো দেখুন, এখানে এ, বি, ডি তিনটি কিন্তু রাজ্য, কিন্তু এই যে কোহিমা, এই যে এখানে আছে কোহিমা, কোহিমাটা কি? কোহিমা কিন্তু একটি রাজ্যের রাজধানী, এই যে একটি রাজ্যের রাজধানী কোহিমা। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, যেহেতু বাকি 3টি রাজ্য এ, বি এবং ডি রাজ্য, কিন্তু একমাত্র কোহিমাই হচ্ছে রাজধানী। কোহিমা কোথাকার রাজধানী? এটা আপনাদের জন্য কিন্তু আমার থেকে আপনাদের জন্য প্রশ্ন থাকলো, কোহিমা কোথাকার রাজধানী। অবশ্যই আপনারা বলতে পারবেন, এটা আমি আশা করি। চলে যাব আমরা 63-এর এই প্রশ্নে। তবে প্রশ্নটা দেখব, তার আগে প্রশ্নটা একটু উপরের দিকে তুলব, কি হয় দেখি প্রশ্ন। এখন 63-র যে প্রশ্নটা আছে, দেখুন, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে? এখানে আছে, এখানে দেখুন, এই 36টা ধরবো না, আমরা ধরবো 25 থেকে। 25, তারপরে 27, তারপরে আছে দেখুন 23, তারপরে আছে 30, তারপরে আছে 21, তারপর 33, তারপর জিজ্ঞাসা চিহ্ন, তারপর 36। এই জায়গাটায় আপনি কি বসাবেন? এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বসাবেন? তো আমরা একটা জিনিস ঠিক করে নিই দেখি। কোনো মতে তো এটা কোনো যোগ বিয়োগে আসছে না। এখানে দেখুন 25 আর 2 হলে 27, কিন্তু 27-এর পরে আছে 23, 2 ডবল 4। আচ্ছা দেখি তো, কিন্তু এখানে দেখুন, এখানে হচ্ছে না, এখানে 27 আছে, এখানে 4, 23 আর 4 27, 25 আর 2 27, 23 আর 4 27। ঠিক আবার এখানে তাই করতে হবে, 23 আর 7 30, 21 আর 9 30। তার মানে এখানে হচ্ছে না। তো এটা যখন কোনো রকমভাবে হচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, দেখি তো এটা হয় কিনা। 25 আর 27 যোগ করব, তো 25 যোগ 27, তাহলে কত হচ্ছে? 25 আর 27 হচ্ছে কিন্তু আপনার 52। ঠিক আছে, এবারে 30 আর এই 23 যোগ করব, 30 আর 23, তো দেখি তো 30 আর 23 যোগ করে, 30 যোগ 23, তাহলে হচ্ছে কত? 53। ব্যাস, তাহলে এখানে হচ্ছে 52, 53, তারপরে এটা যোগ করে দেখি তো কি হয়। 21 আর 33, তো 33 যোগ 21, তাহলে হচ্ছে 54। এবারে তাহলে আপনার এখানে 55 হওয়া উচিত, এখানে 52, 53, এখানে 54 হয়েছে, তাহলে এখানে 55 হওয়া উচিত। তাহলে এই দুটো যোগফল আপনাকে 55 করতে হবে, 52, 53, 54, 55। তো আপনি এখানে 55টা দিন, তার থেকে বিয়োগ করুন এই 36, তাহলে কত হয়? 6 আর কত হলে 15, 9 হলে 15, হাতে 1, 3 একে 4, 4 আর কত হলে 5, 1 হলে 5, 19। তাহলে এখানে আপনার বসবে 19, জিজ্ঞাসা চিহ্ন স্থানে 19 বসবে, দিকদার হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুন্দরভাবে এসব রিজনিংগুলো সমাধান করা যায় খুব সুন্দরভাবে। আপনি একটু প্রথমে ভাববেন যে কীভাবে এটা করা যায়। দেখুন, রিজনিং মানে আপনার কি সিক্স সেন্স যেটা বলে, আপনারা অবশ্যই সিক্স সেন্সের সাথে পরিচিত, কখনো কখনো আপনারা টিভি সিরিয়ালে দেখেছেন সিক্স সেন্স। এই সিক্স সেন্স কিন্তু খুবই জরুরি আপনাদের, যে কোনো মানুষের বাঁচার ক্ষেত্রে সিক্স সেন্স না হলে কিন্তু মানে সেই মানুষটার সামনের অগ্রগতি যেটা, সেটা কিন্তু পিছিয়ে পড়বে। তো সিক্স সেন্স রিজনিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আপনার আইডিয়া করে ধরতে হবে এখানে তার প্রশ্ন কি বলতে চেয়েছে, তার ব্রেনের সাথে, তার যে
সে যে পথে গেছে আপনাকে সেই পথে যেতে হবে। একজন অজানা মানুষ যে পথে গেছে এখান থেকে 5 বছর আগে 10 বছর আগে, ঠিক আপনাকে গন্ধ শুকে সেই পথে আপনাকে যেতে হবে, তাহলে কিন্তু রিজনিংয়ের সলভ করতে পারবেন। তো দেখুন, রিজনিং 6 সেন্সের জিনিস, তো 6 সেন্স আপনার যত ভালো হবে তত আপনি কিন্তু এটা এগোতে পারবেন। তো আমরা আজকে দেখছি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট, যেটি কিন্তু 4 মে কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমরা ইতিমধ্যে 4 মে কর্মসংস্থান পত্রিকার জেনারেল স্টাডিজ এবং অঙ্ক প্রশ্নের সমাধান করেছি। আমরা কিন্তু আজকে করছি রিজনিংয়ের প্রশ্নের সমাধান। এছাড়াও আপনারা জানেন যে 10টা ইংরেজি প্রশ্ন থাকবে এই পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায়। তো এর সাথে সাথে আমরা ইংরেজি 10টা প্রশ্ন এই প্র্যাকটিস সেটেও আছে, আমরা সেটাও করব। তো জেনারেল স্টাডিজ, অঙ্ক, এবার করছি কিন্তু রিজনিংয়ের প্র্যাকটিস সেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার শুধু একটাই রিকোয়েস্ট, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল ভালো লাগলে, কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আমি আপনাদের বলবো না চ্যানেল আপনি আপনার সেটা ব্যক্তিগত মত, আপনার ভালো লাগলে তখন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কিন্তু আপনি যদি ভিডিও যদি একবার একটু দেখেন, একবার ভিডিও যদি আপনি ক্লিক করেন এবং তার থেকে যদি সামান্যতম উপকার হয়, তাহলে আপনি আপনার এই ভিডিওতে একটা লাইক দেবেন। প্লিজ ভিডিওটিতে লাইক করুন, আপনি ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন, এটাই কিন্তু আপনাদের কাছে অনুরোধ। কারণ যথেষ্ট খেটে কিন্তু আমার এই প্র্যাকটিস সেটগুলো সমাধান করতে হয়। এছাড়াও কিন্তু নিজ খরচায়, নিজ ব্যয়ে কিন্তু আমরা এই প্র্যাকটিস সেটগুলো কিনি। আর এই প্র্যাকটিস সেটগুলো তখনই আপনাদের করায় যখন আমার নিজের থেকে এগুলো ভালোভাবে খেটে ঠিক করা যায়, তখন কিন্তু আপনাদের এই প্র্যাকটিস সেটগুলো আমি করাই। আর আমি জানি এই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করেই আমি উপকার পেয়েছি, তাই আপনাদেরকে কিন্তু বারবার করে এই প্র্যাকটিস সেটগুলো করাই। অনেকে গ্রামগঞ্জের মানুষ এখনও অনেকেই আছেন, মানে আমারও গ্রামে বাড়ি, গ্রামগঞ্জের অনেকেই আছে কিন্তু, বা শহরেই থাকেন আপনি, কিন্তু আপনি এখনও কিন্তু এইসব প্র্যাকটিস সেটের সঙ্গে কিন্তু আপনি এখনও সম্মুখীন হননি। তাই এখান থেকে আপনি যতটা পারবেন দেখে নিন। তো যদি আপনি মনে করেন যে এই দাগ নম্বরটা বোঝাতে পারছে না, আপনার যদি মনে হয় এই দাগ নম্বরটা বোঝাতে পারছে না, বা এই অঙ্কটা বোঝাতে পারছে না, বা এই রিজনিংটা বোঝাতে পারছে না, কিছু না, আপনি দেখবেন না, ঠিক আছে, কিন্তু আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিন, নিয়ে এবার আপনার মতন করে আপনি তৈরি করুন। কি বললাম আপনারা অবশ্যই নিশ্চিত বুঝতে পেরেছেন। তবে আশা করি আপনাদের আমি যেভাবে দেখাচ্ছি, আশা করি আপনারা পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। আবারও বলি, ভিডিওটি যদি একটুও যদি আপনার হেল্পফুল হয়, তবে ভিডিওটিতে একটি লাইক করবেন। আমরা চলে যাবো 64-এর এই প্রশ্নে। প্রশ্ন আছে, নিচের শব্দগুলি অর্থবহ ক্রমে সাজান। 1-এর দাগে আছে হাতি, 2-এর দাগে আছে বিড়াল, 3-এর দাগে আছে মশা, 4-এর দাগে আছে বাঘ, 5-এর দাগে আছে তিমি। অর্থবহ ক্রমে সাজাতে হবে, কিন্তু আপনাকে এখানে বলেছে অর্থবহ আকারে সাজাতে হবে। তো এখানে আমি যদি আপনাদের দেখাই, তাহলে সবার প্রথমে আমি একটা কথা বলবো, এই প্রাণীগুলির মধ্যে অর্থবহ ক্রমে সাজান মানে কি, আপনার সবচেয়ে ছোট প্রাণী, সবচেয়ে ছোট থেকে আপনার বড়ই উঠতে হবে। তো আমি যদি এখানে যেসব প্রাণীর নাম দেওয়া আছে, তার মধ্যে সবচেয়ে ছোট প্রাণীর থেকে আস্তে আস্তে আমরা বড় প্রাণীতে উঠবো, তাহলে কিন্তু অর্থবহ ক্রমে সাজানো হচ্ছে। বড় প্রাণীর থেকে ছোট প্রাণীতে যাব না, কিন্তু ছোট প্রাণীর থেকে বড় প্রাণীতে যাব, তাহলে অর্থক্রমে সাজানো হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সেই হিসেবে আমি বলতে পারি সবার ছোট আছে মশা, অর্থাৎ আমি যদি 3 এখানে প্রথমে করলাম, তারপরে কি দেব, মশার পরে কিন্তু আমি এখানে দিতে পারি বিড়াল, অর্থাৎ 2 দিতে পারি। এবার আপনার বিড়ালের পরে কি হতে পারে, বিড়ালের পরে আমি আসবো বাঘে, 4। এবার তিমি আর হাতি দুটোই কিন্তু বড় প্রাণী, তিমি আর হাতি দুটোই কিন্তু বড় প্রাণী। তার মধ্যে হাতিটা, তিমি, মানে আমি হাতিটা আগে রাখবো, অর্থাৎ 1-এর দাগটা আগে রাখবো আর হাতিটা পরে এই তিমিটা পরে রাখবো, হাতিটা আগে রাখবো, তিমিটা পরে রাখবো। 3, 2, 4, 1, 5। তো দেখবো 3, 2, 4, 1, 5 আছে কিনা, নেই। 3, 2, 4, 1, 5 আছে কিনা, নেই। 3, 2, 4, 1, 5, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 65-এর এই রিজনিংটিতে। 4টি বিকল্পের মধ্যে কোন শব্দটি প্রদত্ত শব্দ থেকে সৃষ্টি করা যায় না। দেখুন এই জায়গাটায় যে শব্দটা আছে, এই শব্দটা থেকে কোন শব্দটি সৃষ্টি করা যায় না, তাহলে আপনাকে প্রথমে ভাবতে হবে এর মধ্যে যেটা নেই সেটা দিয়ে যদি এই 4টির মধ্যে একটা যদি আপনার তৈরি করা হয়, তাহলে কিন্তু সেটা ভুল হবে। অর্থাৎ আমি কি বোঝাতে চেয়েছি, দেখুন EFF ICI ENT এই অক্ষরগুলো দিয়ে যদি লেখা থাকে তাহলে আপনার কোনো ব্যাপার না, কিন্তু এর বাইরের অক্ষর দিয়ে যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে প্রবলেম, সেটা কিন্তু হবে না। এই লেটারগুলো দিয়ে লেখা থাকলে আপনার সঠিক, না লেটারগুলো অন্য লেটার দিয়ে লেখা থাকলে সেটা কিন্তু প্রবলেম, মানে সেটা কিন্তু হবে না। তো দেখুন এখানে আমি প্রথমটা দেখব, EFF
এফ, তো ই আছে, এফ এফও দুটো আছে, তারপরে এ আছে, তো তারপরে এখানে দেখুন এ নেই, অর্থাৎ এর দাগটাই সঠিক হবে, আর কিছু করতে হবে না আপনাকে, কারণ একটাই জিনিস, একটা কিন্তু আমরা ভুল পেয়ে গেছি, অর্থাৎ দুটো ভুল থাকবে না, বলেছে চারটির মধ্যে কোনটি সৃষ্টি করা যায় না, এ লেখা আছে, অর্থাৎ এই লেখাগুলো দিয়ে কিন্তু এটা সৃষ্টি করা যাবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো এবার দেখবো আমরা 66 দাগের এই প্রশ্নটি। প্রশ্ন আছে কোনো সাংকেতিক ভাষায় ডিআরকে ও এম কে এন এল ই এ কে এক্স এম কে ওয়াই লেখা হলে এল ই এ ডি আর কে কী লেখা হবে। তো দেখুন এই প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর প্রশ্ন, এবং এই রিজনিংটা আপনি কিভাবে সমাধান করবেন, আমি এখানে লিখতে পারি ডি সমান সমান আমার আছে ও, তো আমরা এই জায়গাটায় লিখে নেবো ডি সমান সমান আছে ও, তারপরে আছে কি, তারপরে ই সমান সমান কি আছে, ই সমান সমান আছে কিন্তু আপনার ই সমান সমান আছে এম, তো ই সমান সমান এম দেবো, তারপরে এ সমান সমান কি আছে, এ সমান সমান আছে কিন্তু কে, এখানে এই দেখুন এ সমান সমান কিন্তু আছে কে, তারপরে আর সমান সমান আছে এন, তো আমি এখানে আর সমান সমান এন দেবো। এখন এই সাইডে কি আছে, এই সাইডে এল সমান সমান আছে কিন্তু এক্স, তো আমি এখানে এল সমান সমান দেবো এক্স, তারপরে ই সমান সমান আছে কি এম, তো এখানে আমরা ই সমান সমান এম দেবো, তারপরে এখানে দেখুন এখানে এ সমান সমান আছে কে, তো আমরা এখানে এ সমান সমান কে দেবো, তারপরে দেখুন এখানে কে সমান সমান আছে ওয়াই, আমরা এখানে কে সমান সমান দেবো ওয়াই। এখন এখানে বলেছে কি লিডারকে কী লেখা হবে, তো আমি এল, এটা আগে লিখে নিই, এল ই এ ডি ই আর, একে কী লেখা হবে, তো এই এল সমান সমান আমরা এর নিচে দিচ্ছি, তো এল এর মান কী হবে, এল সমান সমান এখানে আছে কি, এল সমান সমান এখানে আছে এক্স, তো আমরা এখানে এক্স দেবো, তারপরে এখানে আছে ই সমান সমান আছে কি এম, তো আমরা এখানে এম দেবো, তারপরে এ সমান সমান আছে কি, এ সমান সমান আছে কে, তো আমরা এখানে কে দেবো, ডি সমান সমান এখানে আছে কি, ডি সমান সমান আছে ও, তো আমরা এখানে ও দেবো, ই সমান সমান আছে কি, ই সমান সমান আছে এম, তো আমরা এখানে এম দেবো, আর সমান সমান আছে কি, আর সমান সমান আছে এন, তো আমরা এখানে এন দেবো। তো দেখুন এক্স এম কে ও এম এন এর সঠিক উত্তর। তো এখানে দেখুন এক্স এম কে ও এন কোথায় আছে, কে ও এম এন, এক্স এম কে ও এম এন, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 66 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ, এক্স এম কে ও এম এন, এক্স এম কে ও এম এন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। দেখুন এখানে 67 দাগের একটা প্রশ্ন আছে, সাইকোলজি ইজ টু মুন, হর্টিকালচার ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে সাইকোলজি নিয়ে পড়লে আপনার মনোবিদ্যা অর্থাৎ সাইকোলজি, যারা পড়াশুনো করে সাইকোলজি নিয়ে পড়ে তার মানে মনোবিদ্যা নিয়ে পড়াশুনো করছে। হর্টিকালচার তাহলে কি হবে, তো হর্টিকালচার তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে, এখানে আছে মৌমাছি, অরণ্য, বাগান, মৃত্তিকা। তো এখানে 67 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বাগান গবেষণা করলে কিন্তু বাগান সংক্রান্ত গবেষণা বা বাগান সংক্রান্ত বিদ্যাকে কিন্তু বলা হয় হর্টিকালচার, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। সাইকোলজি মনোবিদ্যা, হর্টিকালচার, এখানে বাগান সংক্রান্ত বিদ্যা হর্টিকালচার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 68 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে 10:100 ইস টু জিজ্ঞাসা চিহ্ন ইস টু 1728। তো এখানে কি হবে, 10-এর যদি আমরা স্কোয়ার করি 10×10=100, আর তো এই জায়গাটায় এই প্রশ্নটার সম্ভবত এখানে 1000 হবে, তাহলে এটার উত্তর মিলবে। এখানে যদি আমরা 10-এর কিউব করি তাহলে এটা চলে আসবে, এখানে যদি আমরা 12-এর কিউব করি তাহলে এটা চলে আসবে, আমরা যদি এখানে 12-এর কিউব করি তাহলে এটা চলে আসবে, অর্থাৎ এই যে এখানে 12 আছে, 12-এর কিউব করা মানে 1728 হয়ে যাবে, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। সেই ক্ষেত্রে এখানে 1000 হতে হবে, এখানে 100 আছে, সম্ভবত এটা ভুল আছে। দেখবো আমরা 69-এর এই প্রশ্ন আছে আলু সমান সমান ফল, বেগুন সমান সমান কন্দ, আদা সমান সমান ফুল, আর কন্দ সমান সমান সবজি হলে বেগুন সমান সমান কি। তো দেখুন এখানে বেগুন সমান সমান তো কন্দ দেওয়াই আছে, তাহলে আমরা ডিদ্দাগটের সঠিক উত্তর করতে পারি বেগুন সমান সমান কন্দ। এখানে আছে 70 দাগ, কোন অক্ষরগুলি নিচের অক্ষর শ্রেণীতে পূর্ণ করে। তো এরকম যদি আপনার এরকম সমস্যা থাকে তাহলে আপনি কি করবেন, আপনি এই সংখ্যাগুলো আগে গুনবেন, এই যে লেটার আছে লেটারগুলো আপনি আগে গুনবেন, গুনে সেটা 3 ভাগ করবেন, নইলে 4 ভাগ করবেন, নইলে 2 ভাগ করবেন, নইলে যে কোনো এক ভাগ করবেন। এখানে দেখুন এখানে 3টি 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12
13, 14, 15, 16, তাহলে 16 আছে, আপনি 4টি ভাগ করতে পারেন, আবার আপনি 2টো ভাগ করতে পারেন। তো তাহলে আপনার বিষয়টা এখানে সমাধান করা যাবে। লেটারটা যখন গুনবেন তখন শূন্যস্থান সহ গুনবেন। যেহেতু 16 আছে তাই আমি 4টি ভাগ, তাহলে আমি 4টি ভাগ করতে চাচ্ছি, দেখি 4টি ভাগে হয় কি না। এই একটা ভাগ, 1, 2, 3, 4, এই আরেকটা ভাগ, তারপরে 1, 2, 3, 4, এই আরেকটা ভাগ, এখানে আরেকটা ভাগ। তাহলে এখানে আমার আছে ওয়াই, জেড ওয়াই এক্স, তারপরে আছে জিজ্ঞাসা চিহ্ন জেড ওয়াই এক্স। এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমরা কি বসাবো? দেখুন সবার কিন্তু প্রথমে ডব্লু আছে, তাই আমরা এখানে চোখ বুঝিয়ে বলতে পারি এখানে আমরা একটা ডব্লু দিতে পারি। তার ডব্লুটা আমি এই সাইডে এখানে লিখলাম ডব্লু। তারপরে ডাব্লুর পরে কি লেখা যাবে? তো ডাব্লুর পরে সবার কি এক্স আছে? নেই, এর এক্স আছে, এর ওয়াই আছে, এর এক্স আছে, এর ওয়াই আছে। তাহলে ডাব্লুর পরে আমরা কি লিখব? দেখুন এখানে ডাব্লুর পরে কিন্তু এক্স আছে, তাই আমরা কিন্তু এই ডাব্লুর পরে এক্সটা লিখতে পারি, কারণ এই 4টি পূরণ হয়ে গেল। তারপর 4টির সময় কিন্তু ডাব্লু এক্স আসবে, কারণ এখানেও দেখুন এখানে কিন্তু এখানে যখন 4টি আপনি পূরণ করবেন তখন প্রথমে কিন্তু ডাব্লু এক্স আসবে, তো এখানে আমরা ডাব্লু এক্স লিখতে পারি। এবারে দেখুন যেহেতু আমরা দুটো পেয়ে গেছি ডাব্লু এক্স, এই প্রথমটার ডাব্লু এক্স আছে আর এই সিদ্ধাকটা ডাব্লু এক্স আছে। এবার আমরা এই দুটোর মধ্যে দেখব যে এই দুটো জায়গায় কী বসবে। এই দুটো কিন্তু দেখবই না, আর দেখব কখন? যখন কিন্তু এখানে না মিলবে তখনই যাই আবার এই দুটোর পোর্শন দেখব। এখন এই দুটো পোর্শনের মধ্যে দেখব, এখানে আমার ডব্লিউ এক্স হয়ে গেল, এখানেও আমার ডাব্লু এক্স হয়ে গেল, এখানে আছে জেড, এর এখানে আছে ওয়াই। তো দেখব আমরা এই জায়গাটায় ওয়াই দেবো, ওয়াই দিয়ে হয় কি না। ওয়াই দিলে কি হবে? যদি হয় তাহলে কোনো বিষয় নেই, যদি না হয় তাহলে আমার আবার জেড দিতে হবে। তো আমরা এখানে একটা ওয়াই দিই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়াই দিলাম যখন, এখানে আমরা জেডটা দিতেই পারি। তো এখানে দেখি কি আছে আমার সমাধান হয় কি না। দেখুন জেড ওয়াই এক্স ডাব্লু, জেড ওয়াই এক্স ডাব্লু, তারপরে দেখুন ডাব্লু এক্স ওয়াই জেড, আবার কিন্তু পড়ছে জেড ওয়াই এক্স ডাব্লু, দেখেছেন? তারপরে কিন্তু আবার পড়ছে ডাব্লু এক্স ওয়াই জেড। আশা করি আপনাদের ক্লিয়ার বিষয়টা। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে এর থাক এই যে ডাব্লু এক্স ওয়াই জেড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 71 দাগের প্রশ্ন আছে কোনটি অসংলগ্ন? কচ্ছপ, সাপ, তিমি, কাক। তো এখানে কোনটি অসংলগ্ন প্রাণী? তো দেখুন কচ্ছপের ডিম পাড়ে, সাপের ডিম পাড়ে, কাকের ডিম পাড়ে, কিন্তু একমাত্র প্রাণী আছে তিমি, প্রাণীটা কিন্তু ডিম পাড়ে না, অর্থাৎ তিমি কিন্তু স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 72 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে যদি গ্রেট এই শব্দটিকে 20, 9, 22, 26, 7 প্রকাশ করা হয়, গ্রেটকে যদি 20, 9, 22, 26, 7 দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এবার ওপাশে একটা কোনো কিছু লেখা থাকবে, সেইটা সমান কি? তো তার আগে আমি এইখান থেকে আপনাদের কিছুটা আপনাদের এই প্রবলেমটার সমাধান করে রাখি। জি মানে এখানে দিয়েছে 20, আবার এখানে আর সমান সমান দিয়েছে 9, আবার ই সমান সমান দিয়েছে 22, এ সমান সমান দিয়েছে 26, টি সমান সমান দিয়েছে 7। তো আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, ওই পেজে যে কিন্তু আমরা এটা লিখব জি সমান সমান 20, আর সমান সমান 9, ই সমান সমান 22, এ সমান সমান 26, টি সমান সমান 7। এটা কিন্তু আমরা ওই পেজে যে লিখব। তো চলুন আমরা চলে যাই ওই পেজে কী লেখা আছে। এই গ্রেড শব্দটি দিয়ে এটা প্রকাশ করা হয়, তাহলে ওই পেজে আমরা কী আছে দেখব। এবারে আমরা চলে এসেছি এই পেজে। দেখুন আর এ টি এই শব্দটি সাংঘাতিক অর্থ কী? তো এটা খুবই সহজ, কারণ আমরা জি সমান সমান ওখানে কি পেয়েছি? আমরা জি সমান সমান ওখানে পেয়েছি কিন্তু জি সমান সমান ওখানে পেয়েছি কিন্তু 20। তারপরে আর সমান সমান কী পেয়েছি? আর সমান সমান সম্ভবত 9 পেয়েছি। আচ্ছা এবারে আপনার ই সমান সমান কত পেয়েছি? ই সমান সমান ওখানে পেয়েছি 22, তো ই সমান সমান 22 দেবো। আর এ সমান সমান কত পেয়েছি? 26, এ সমান সমান পেয়েছি 26, আর টি সমান সমান পেয়েছি কিন্তু 7। এখন এখানে বলেছে আর ই এ টি শব্দটির সাংকেতিক অর্থ কী? তো এখানে আর এর মান কত আছে? 9, তো 9 দিয়ে শুরু, তো আর এর মান এখানে 9 দেব। তারপরে এর মান কত? এর মান এখানে আছে কিন্তু 26, তো এখানে আমরা কিন্তু 26 দেব। তো 9-এর পরে 26, 26-এর পরে তাহলে কি হবে? টির মান কত? এখানে টির মান 7, তো 26-এর পরে 7, তো 9, 26, 7। তারপরে ইর মান এখানে আছে 22, তো আমরা এখানে 22 দেব। তো 9, 26, 7, 22, 9, 26, 7, 22, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাব 73 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন কোনটি বিজাতীয়?
1, 4, 9, 16, 25, 36, 49, 64, 71, 100, 121, 144। তো কোনটি বিজাতীয়? তো দেখুন এটা কিভাবে আপনি সহজে সমাধান করবেন, খুব সুন্দর প্রশ্ন। এটা 1 এর স্কোয়ার 1, 1 এর স্কোয়ার হলে এখানে 1 এর স্কোয়ার মানে 1, 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9, এখানে দেখুন 4 এর স্কোয়ার মানে 16, 5 এর স্কোয়ার মানে 25, 6 এর স্কোয়ার মানে 36, এখানে 7 এর স্কোয়ার মানে 49, 8 এর স্কোয়ার মানে 64, 9 এর স্কোয়ার মানে 81, কিন্তু এখানে আছে 71। সম্ভবত এটাই ভুল হবে, এটাই মনে হয় ভুল হবে, সিদ্ধাক হবে সঠিক উত্তর। তবে আমরা দেখি এখানে কি আছে, 10 এর স্কোয়ার 100, 11 এর স্কোয়ার 121, 12 এর স্কোয়ার 144, অর্থাৎ 73 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। এটার কিন্তু 71টা কিন্তু সমস্যা আছে, তাই কিন্তু সিদ্ধাক হবে সঠিক উত্তর, বাকি সবগুলো কিন্তু বর্গ সংখ্যা। চলে যাবো আমরা 74 দাগের এই প্রশ্নে। এখানে 74 এর প্রশ্ন আছে, দেখুন a ইন্টু বি ইন্টু সি সমান 6, ডি ইন্টু ই ইন্টু এফ সমান 120, এইচ ইন্টু আই ইন্টু এখানে জিজ্ঞাসা চিহ্ন সমান সমান 360। তো এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে আপনার কি বসবে সেটা আপনাকে বলতে হবে। তো এই জায়গাটায় আমরা পাচ্ছি কি, এর মান 1, বির মান ইংরেজি বর্ণমালায় এর মান 1, মানে এর পজিশন কিন্তু 1 নম্বর, বি কিন্তু 2 নম্বর পজিশনে থাকে, সি কিন্তু 3 নম্বর পজিশনে থাকে। তো এইগুলো যদি আমরা গুণ করি তাহলে দেখুন 6 আসছে। ডি কিন্তু 4 নম্বর পজিশনে থাকে, ই থাকে 5 নম্বর পজিশনে, এফ থাকে কিন্তু 6 নম্বর পজিশনে। তাহলে 4 × 5 = 20, 4 × 5 = 20, 6 × 20 = 120 এসে যাচ্ছে। এবার এইচের পজিশন কী হবে, ই এফ, তারপরে জি হচ্ছে 7, এইচ হচ্ছে 8, আই হচ্ছে 9। তো 8 × 72, 360কে যদি আপনি 72 দিয়ে ভাগ করেন তাহলে কত হয়, এখানে হয় কিন্তু 5 × 10 = 0, হাতে 1, 5 × 7 = 36, অর্থাৎ 5 হয়। তো 5 নম্বরে কোনটা থাকে, এ বি সি ডি ই থাকে 5 নম্বরে, তার মানে এখানে ই বসবে, জিজ্ঞাসা চিহ্নের স্থানে ই বসবে, ইর মান কিন্তু 5। তো 8, 9 আর 5 যদি গুণ করি তাহলে আমার 360 আসবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে ই, সিদ্ধাক হবে সঠিক উত্তর ই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 75 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কত বসবে, এটা সমান সমান 51 করেছে, এটা সমান সমান আপনার 65 করেছে, এটা সমান সমান জিজ্ঞাসা চিহ্ন করেছে, এখানে কত বসবে। তো এখানে আমরা তাহলে কি করব, তো আমরা এখানে এই 51টা কীভাবে বার করলো সেটা আমরা দেখব। 6 আর 8 গুণ করব, 6 × 8 = 48 হয়ে যাবে, 48, তার সঙ্গে এই 3টা যোগ করব, যোগ করলে 51 হচ্ছে। ঠিক সেমভাবে 4 × 15 = 60, 60-এর সঙ্গে 5টা যোগ করলে 65, ঠিক সেমভাবে 5 × 20 = 100, 100-এর সঙ্গে যদি আপনি এই 20টা যোগ করেন তাহলে এখানে যাবে 120। তার মানে বিদ্যাকটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা রিজনিংগুলো বুঝতে পেরেছেন। তো এবার আমরা এই রিজনিং, তো এই 75 দাগ পর্যন্ত রিজনিংয়ের প্রশ্ন ছিল। এবার কিন্তু থাকবে ইংরেজি প্রশ্ন। তো ইংরেজি প্রশ্ন দেখার জন্য আমরা একটু প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো এই পর্যন্ত যে রিজনিংগুলো দেখালাম, এই পর্যন্ত যে রিজনিংগুলো সলভ করলাম, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করুন প্লিজ, বেশি বেশি করে লাইক করুন। তো ভিডিওটা করতে কিন্তু খুবই কষ্ট হয় ভিডিওটি তৈরি করতে, তার জন্য সত্যিই একটু প্রবলেমে পড়তে হয়, তো অনেক সময় যায়। তো ঠিক আছে, তো আমরা চলে যাবো এবার ইংরেজি প্রশ্নে। ইংরেজি প্রশ্ন কী আছে দেখব। তো চলুন আমরা ইংরেজি প্রশ্নে চলে যাই। তো ইংরেজি প্রশ্ন প্রথমে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে রাখি যে ইংরেজি কিন্তু আমি একটু কম জানি, যার জন্য আমি কিন্তু বেশি উত্তর করতে পারবো না, বেশি কিন্তু আপনাদের ডিটেলসে বলতে পারবো না। তো ইংরেজি প্রশ্ন আমি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বেলায় কিন্তু আমি নিজে করি, কিন্তু যখন আমি পিএসসি ক্লার্কশিপের 30টা ইংরেজি থাকবে, আপনারা জানেন প্রিলি পরীক্ষায় 30টা ইংরেজি থাকবে, এর জন্য এই ইংলিশ প্র্যাকটিস করতে গেলে কিন্তু আমি আমার একটা বন্ধুর সহায়তা নেই। আজকে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার জন্য 10টা ইংরেজি প্রশ্ন থাকবে সেটা কিন্তু আমি নিজের থেকেই আপনাদের করিয়ে দিই। এবারে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর তাছাড়াও কিন্তু এখানে যে প্রশ্নগুলো আছে সেটা আমরা অত ডিটেলসে বলতে পারবো না, কিন্তু মোটামুটি আপনার প্রশ্নের সমাধান করে দিতে পারবো, যতটুকু জানি ততটুকুর মধ্যেই সমাধানটা করবো। আপনারা দেখতে থাকুন। চলুন চলে যাই ইংরেজি প্রশ্ন কী আছে দেখি। তো প্রথম ইংলিশ যে প্রশ্নটি আছে সেটা আমরা দেখব কি আছে। 76 দাগের যে ইংলিশ প্রশ্ন প্রথম আছে, 76 দাগের এই ইংলিশটা। তো তার আগে আমার এখানে কি বলা আছে সেটা আমরা একটু দেখে নেব। এখানে বলছে ইউজ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্পেস, অর্থাৎ আপনাকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, স্পেস যেখানে আছে সেখানটা পূরণ করতে হবে এই অক্সিলারি ভার্ব দিয়ে। তো এখানে আপনার শূন্যস্থান পূরণ করতে হবে। তবে তার আগে 76 দাগের প্রশ্নটা কী আছে আমরা একটু পড়ে নিই। 76 দাগের ওই প্রশ্নটা আমরা পড়লে পরিষ্কার বুঝতে পারবো। তো 76 দাগের প্রশ্নটা আছে দেখুন, মাদার সেস ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট অনস। তো এখানে যে কথাটা আছে সেটা দেখুন, মা বলে, মাদার সেস অর্থাৎ মা বলে তুমি একবার বাজারে যাও, মা বলে তুমি একবার বাজারে যাও। তো এই যে কথাটা বললাম,
এই যে কথাটার ফাঁকে এই জায়গাটা একটা অক্সিলারি ভার্ব বসবে। সেই অক্সিলারি ভার্বটা আপনার, অক্সিলারি ভার্ব মানে আপনারা অবশ্যই জানেন বাংলা কথা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া আপনাকে এখানে বসাতে হবে। ইউ এর পরে সাধারণত কি বসে? তো ইউ এর পরে সাধারণত এখানে যেগুলো আছে তার মধ্যে দেখুন আর বসতে পারে না ইউ এর পরে, তারপরে শ্যালও বসতে পারে না ইউ এর পরে। ইউ এর পরে বসতে পারে হ্যাভ আর উইল, এই দুটো জিনিস কিন্তু বসতে পারে ইউ এর পরে। এবারে আপনার এখানে দেখতে হবে কোন টেন্সে আপনার এই বাক্যটা আছে। তো দেখুন, টু গো টু দ্য মার্কেট অ্যাট অনস, মাদার সেস। তো মা বলল তুমি, ইউ, মাদার সেস ইউ, অর্থাৎ মা বলল তুমি, টু গো টু দ্য মার্কেট অনস, বাজারে যাও, তুমি একবার বাজারে যাও। তার মানে এটা আছে কিন্তু আপনার প্রেজেন্ট টেন্সে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে এখানে ইউ এর পরে হ্যাভ বসবে। ফিউচার টেন্সে হলে কিন্তু উইল বসতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু হ্যাভ বসবে, এইচ এ ভি ই, হ্যাভ বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর দেখ হবে সঠিক উত্তর। তো প্রথমে বলে রাখি, ইংলিশটা কিন্তু আমি একটু কম জানি, আপনারা একটু মানানসই করে নেবেন। যদি ভুল ত্রুটি হয় তো অবশ্যই আপনারা একটু মানানসই করে বুঝে নেবেন এবং সেটা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন যে দাদা এটা ভুল হয়েছে, এটা সঠিক হবেই। তো দেখবো আমরা 77 দাগের এই প্রশ্নটা। তার আগে যে প্রশ্নর আগে যে কথাটা বলেছে সেটা আমরা আগে পড়ে নেবো। ফিল ইন দ্য স্পেস। স্পেস কথাটার অর্থ আপনারা সবাই জানেন, কারণ মোবাইল ভার্সানে স্পেস। ফিল ইন দ্য স্পেস উইথ অ্যান ইনফিনিটিভ। এই শূন্যস্থানটা আপনাকে পূরণ করতে হবে। স্পেস মানে গ্যাপটা, গ্যাপগুলো আপনার পূরণ করতে হবে একটা ইনফিনিটিভ শব্দ দিয়ে। মানে ইনফিনিটিভ কথার অর্থ হচ্ছে অসীম। এটা এই অসীম শব্দ দিয়ে আপনাকে একটা এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। এবার আছে টু বিগিন, মানে শুরু করতে, মানে টু বিগিন মানে শুরু করা। বির অপশানে টু বুরি, এটার অর্থ হচ্ছে কবর দেওয়া। টু রিড মানে এটার অর্থ হচ্ছে পড়তে। আর টু ফাইন্ড এটার অর্থ হচ্ছে খুঁজতে। এখানে আছে ফল্ট ইজ ইজি, অর্থাৎ ফল্টটা খোঁজা। ফল্ট মানে কি? দোষী সাব্যস্ত করা সহজ। দোষী সাব্যস্ত করা সহজ। এখানে টু ফাইন্ড হবে এর সঠিক উত্তর। এখানে হবে টু আর এখানে হবে কিন্তু ফাইন্ড, FIND, মানে দোষ খোঁজা সহজ। 77 দাগের সঠিক উত্তর হবে টু ফাইন্ড। চলে যাবো আমরা 78 দাগের এই প্রশ্নে। তবে তার আগে কী লেখা আছে সেটা আমরা একবার দেখে নেব। 78 to 79, অর্থাৎ 78 থেকে 79 পর্যন্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। একটা কারেক্ট ওয়ার্ড দিয়ে কিন্তু এই মানে এই শূন্যস্থানটা আপনার পূরণ করতে হবে। কি করতে হবে? এই শূন্যস্থানে কী লিখবো? তো আমরা প্রশ্নটা পড়ে নেব। হিজ ইলনেস মানে তার অসুস্থতা। হি অ্যাটেন্ড দ্য ফাংশন, তিনি বা সে ফাংশনে যোগ দেননি। এর অপশানে কি আছে? ইনস্পিট। বির অপশানে হচ্ছে ডিউ মানে বকেয়া। সির অপশানে আছে অ্যাস অফ মানে ভরা। ডির অপশানে আছে পূর্ণ। তাহলে এখানে হবে হিজ ইলনেস মানে তার অসুস্থতা। তো এই জায়গাটায় তাহলে এই শূন্যস্থানে কী বসাবো? তো এখানে হবে ডিসপ্রাইট। এই জায়গায় যে আছে ডিসপাইট, এই ডিসপাইটটা এখানে বসবে। তার মানে এটা হচ্ছে পূর্ণ। এখানে সে অসুস্থতায় পূর্ণ, তাই সে কিন্তু কি করেছে? ফাংশনে উপস্থিত হতে পারেনি, মানে যোগ দিতে পারেনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিসপাইট হবে এখানে সঠিক উত্তর, ডির দাগ হবে সঠিক উত্তর। তাহলে এখানে এই 77 দাগেরও সঠিক উত্তর কিন্তু হবে ডির দাগ, টু ফাইন্ড। তো 77-এর ডির দাগ, 78-এ হবে ডির দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 79 দাগের এই প্রশ্নে। দ্য স্ট্রিম ওয়াজ ওয়াটারফল, জলপ্রপাত। এই ওয়াটারফল মানে জলপ্রপাত। তাহলে এখানে আমি বলতে পারি জলপ্রপাতের স্রোত বা ধারা ছিল। ফুল্ড। তো এখানে কিন্তু এই ফেড হবে এর সঠিক উত্তর, ফেড। পূর্ণ বাক্যটি হবে দ্য স্ট্রিম ওয়াজ ফিড বাই দ্য ওয়াটারফল। তার মানে জলপ্রপাতের ধারে স্রোত ছিল, জলপ্রপাতের ধারে স্রোত ছিল, এটা ফিড। তো এর সঠিক উত্তর হবে ফিড, মানে জলপ্রপাতের ধারা ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এবার দেখবো 80 দাগের এই প্রশ্ন। এ ড্যাশ স্টার সিন ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশে একটি তারা দেখা গেল। এবার এর মধ্যে কোনটি সঠিক হবে? তো এর এখানে বির অপশানে, অর্থাৎ শুটিং হবে এখানে এর সঠিক উত্তর, বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব।
81 দাগের যে প্রশ্নটি আছে সেটি দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। এখানে আছে পুটস অন ইন মাইন্ড মিন্স। পুটস অন ইন মাইন্ড এই কথাটার অর্থ হচ্ছে মনে রাখা। এই মনে রাখা মিন্স এখানে আছে রিজলভ। রিজলভ মানে হচ্ছে মীমাংসা করা। তারপরে এটা হচ্ছে ডিসাইডেড। ডিসাইডেড মানে সিদ্ধান্ত নেওয়া। রিমাইন্ডেডস মানে অনুস্মারক। আর রিসিভড, রিসিভড করা বা প্রাপ্ত। এখানে রিমাইন্ডস অর্থাৎ এখানে দেখুন পুটস অন ইন মাইন্ড। পুটস অন ইন মাইন্ড মানে মনে রাখা, এর কিন্তু এক কথায় প্রকাশ রিমাইন্ডস, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। রিমাইন্ডস কথার অর্থ হচ্ছে আপনার অনুস্মারক। রিমাইন্ডস কথার অর্থ হচ্ছে অনুস্মারক, এটারও কথার অর্থ হচ্ছে মনে রাখা। চলে যাবো আমরা 82 দাগের এই প্রশ্নে। তবে তার আগে এখানে কী লেখা আছে সেটা আমরা দেখে নেব। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়মস আন্ডারলাইন বিলো। ইডিয়ম, ইডিয়ম কথার অর্থ হচ্ছে বাগধরা। ইডিয়ম কথার অর্থ হচ্ছে বাগধরা। এই বানান হতে পারে অথবা এই বানানটাও আপনারা লিখতে পারেন, বাগধারা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যেটা বাগধারা বলি বাংলায়, সেটাই কিন্তু ইংলিশে বলা হয় ইডিয়ম। আর বাগধারা কথার অর্থ হচ্ছে বাংলায় আমরা এরকম বলতে পারি যে জলে কুমির ডাঙায় বাঘ, উভয় সংকট। বাগধারা হয় উভয় সংকট, ঠিক তেমনই জিনিস কিন্তু এটা। এখানে আছে বা আপনি যদি বলেন ডুমুরের ফুল, বাগধারা হয় কিন্তু অদৃশ্য। তেমনই কিন্তু এটা আপনাকে এইভাবে করতে হবে। 82 দাগের আছে, 82 দাগের বাগধারাটা দেখব। নন ডিয়ার কল ইন দ্য কোশ্চেন হিজ অনেস্টি। এখানে যে মানেটা এর দাঁড়ায় সেটা হচ্ছে কেউ তার সততাকে প্রশ্নবিদ্ধ করার সাহস করে না। কেউ তার সততাকে প্রশ্নবিদ্ধ করার সাহস করে না। এর বাগধারাটা কী হবে? অনেস্টি অফ পারপোজ, উদ্দেশ্যের সততা। তারপরে আছে আপনার টেস্ট, পরীক্ষা করা। তারপরে আছে আপনার ফল্টার মানে চাটুকরতা বা চাটুকার। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে কি? চ্যালেঞ্জ করা আর কি, এরকম একটা বোঝায়। নন ডিয়ার কল ইন কোশ্চেন হিজ অনেস্টি। কেউ তার সততাকে প্রশ্নবিদ্ধ করার সাহস করে না, এটাকে কিন্তু বলা হয় চ্যালেঞ্জ, অর্থাৎ দিদ্দাগ হবে সঠিক উত্তর, চ্যালেঞ্জ। 83 দাগের প্রশ্নে চলে যাব। অ্যাপ্রুভাল মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। তো অ্যাপ্রুভাল এটা কিন্তু আপনার প্রকাশ করতে হবে ইন্টারজেকশন, যে নিচে যে ইন্টারজেকশন আছে সেই ইন্টারজেকশনে প্রকাশ করতে হবে অ্যাপ্রুভালের ইন্টারজেকশনটা কী হবে। তো এখানে এই ব্রোভাল, এটার ইন্টারজেকশন হবে ব্রাভাল। মানে এটা দেখুন, এটা হচ্ছে হাল, এটা হচ্ছে হুশ, এটা হচ্ছে ব্রাভাল। অ্যাপ্রুভাল মানে কি? অ্যাপ্রুভাল মানে অনুমোদন, এর ইন্টারজেকশন হচ্ছে ব্রাভল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 84 দাগের এই প্রশ্নে। এ পার্সন অন দ্য ভার্স অফ ডেথ অ্যান্ড ইলনেস ইজ। একটি অসুস্থতা, মৃত্যুর দ্বারপ্রান্তে একটি ব্যক্তি। তো এখানে মৃত্যু, একটা অসুস্থতা মৃত্যুর দ্বারপ্রান্তে একটি ব্যক্তি। তো এখানে আছে এই কথাটার অর্থ হচ্ছে গুরুতর অসুস্থ। এই কথাটার অর্থ গুরুতর অসুস্থ। এই কথাটার অর্থ হচ্ছে বিক্ষিপ্তভাবে অসুস্থ। নন অফ দিস, এটার মধ্যে কিছু না। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু গুরুতর অসুস্থ, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 25 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে অ্যান এন্ড্রোক্রিনোলজিস্ট ডিলস উইথ, অর্থাৎ একজন এন্ড্রোক্রিনোলজিস্ট হলো টিথ মানে দাঁত বিশেষজ্ঞ, গ্ল্যান্ডস মানে গ্রন্থি বিশেষজ্ঞ। সি অপশনে আছে এপিডেমিক মানে এটা হচ্ছে মহামারী। আর হার্ট মানে আপনি তো জানেন হৃদয়। তো এখানে এই এন্ডোক্রিনোলজিস্ট এই কথাটা এর মধ্যে কার সাথে খাটে? তো এখানে গ্রন্থি বিষয়কের সাথে খাটে, অর্থাৎ গ্ল্যান্ডসের সাথে খাটে। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। যে মানে একজন এন্ডোক্রিনোলজিস্ট কিন্তু তিনি গ্রন্থি সংক্রান্ত বিদ্যা, সেটা কিন্তু গ্রন্থি সংক্রান্ত বিদ্যা, অর্থাৎ গ্ল্যান্ডসের সঙ্গে তার কিন্তু সম্পর্ক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল কিন্তু আপনার
85 নম্বর দাগের শেষ প্রশ্ন এটা। তো এর সাথে সাথে আমরা কিন্তু এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করলাম। আজকের এই প্র্যাকটিস সেটটা আমরা দেখলাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার একটি প্র্যাকটিস সেট, যেটা কিন্তু 4 মে কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রথম ভিডিওতে আমরা দেখেছি জেনারেল স্টাডিজ, পরের ভিডিওতে আমরা দেখেছি অঙ্ক। এই বিষয়ে এবার ভিডিও অর্থাৎ থার্ড পার্টে কিন্তু আমরা দেখলাম রিজনিং এবং ইংলিশের সম্পূর্ণ ভিডিওটি। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, সাথে সাথে লাইক এবং শেয়ারও করবেন। ধন্যবাদ আপনাদের। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের, শুভ হোক।